সত্যি এ এক বিস্ময়কর উদ্যোগ। কৃষি ও খামারের প্রতি এই আন্তরিকতার কোনো তুলনা হয় না। স্বচ্ছ বাসভবনের ছাদে ফুল ফলের গাছ লাগানোর কাজটি যদি হয় শৌখিনতা, তাহলে এই দুগ্ধ খামার গড়ার উদ্যোগটি বলতে হবে মোটা দাগে একটি সাহসী প্রয়াস, অসম্ভবকে সম্ভব করে তোলার মতো ব্যাপার, যার প্রক্রিয়াটি প্রচলিত খামারের চেয়ে আলাদা। এই বাড়ির মালিক প্রয়াত গোলাম রব্বানী 1985 সালে সাভার থেকে কয়েকটি গাভী এনে ছোট পরিসরে শুরু করেন এই খামার, যা আজ পূর্ণাঙ্গ এক দুগ্ধ খামার। সাততলা ভবনের ছাদে ওঠার পর বোঝাই যায় না এত উপরে আছি, কারণ স্থলভাগের খামারের মতোই সব ব্যবস্থা এখানে। হাতেই করা হয় সব কাজ। দুজন কর্মী রয়েছেন এই খামারে। তারপরও গাভী এবং বাছুরের দেখভাল থেকে শুরু করে সব কাজ এক হাতে সামলান নুরুল হক। প্রতিদিন সকালে কয়েকটি গাভীর দুধ দোয়ানো হয়। বেশিরভাগ দুধ বিক্রি হয় আশপাশের বাড়িতেই। দূর দূরান্ত থেকে অনেকেই খাঁটি দুধের জন্য ছুটে আসেন এই বাসভবনে। এই খামারটির ইতিবাচক প্রভাব কিভাবে ছড়িয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর এই সাব এরিয়া এবং আশপাশের এলাকায়। পাশের বাসার সেলিম চৌধুরী বললেন, এই দুগ্ধ খামারের সুবাদে তারা পাচ্ছেন খাঁটি দুধ, মাঝে মাঝে উপহার হিসেবে তরতাজা ফল ফসলও পেয়ে থাকেন। অনেক সময় টাকা দিলেও ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না, কিন্তু এখানে আমরা নিজের সামনে ধুইয়ে ফ্রেশ দুধটা আমি খাই। আমার জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য অনেক ভালো জিনিস। এই যে খাওয়ার যেটা আছে গোবর, এটা আমরা এখান থেকে বিনা পয়সা নিয়ে নিজেরাই বাগানোর জন্য, ফুল বাগানোর জন্য ব্যবহার করি। তারপরে এখানে যে খামারটা হচ্ছে লাউ আছে, আপনার ফুল আছে, বড়ই, এই জিনিসগুলো আমরা উনি আমাদেরকে অনেক সময় কমপ্লিমেন্টারি পৌঁছাই দিই। আমরা আপনার বাসা কোনটা? আমার বাসায় কি এই পাশে আপনার ছাদে কি বাগান আছে? হ্যাঁ হ্যাঁ, ফুলের বাগান আছে। আমিও ভাবি যে এরকম 10-12টা গরুর যে পরিমাণ গোবর প্রতিদিন হয়, এটা তো নোংরা হয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন অনেক বিশাল এলাকা। এই এরিয়া যারা বাগানের সাথে জড়িত ওনারা সবাই এখান থেকে নিজেরাই নিজ দায়িত্ব নিয়ে যায়, আমার কোনো টাকা পয়সা দিতে হয় না। এবং ওনার কাছ থেকে একটা আবর্জনা সরে গেল, যেটা ওনারা নিয়ে একটা সম্পদ হিসেবে অর্গানিক ফার্টিলাইজারের কাজ করে। অনেকের মতো প্রতিবেশী মুজাফফর হোসেনও জীবনে প্রথম দেখছেন ছাদে এরকম দুগ্ধ খামার। আমাকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। আমার লাইফে কোনোদিন এরকম কোথাও দেখিও নি, শুনিও নি কোনোদিন যে মানে ছাদের উপরে মানে গরুর খামার। আমরা প্রতিবেশী হিসেবে আমরা এখানে মানে ফ্রেশ দুধটা মানে একদম পিওর দুধটা আমরা পাচ্ছি, এটাই মানে আমরা উপকার পাচ্ছি, এটাই সবচেয়ে বেশি। আমি 88 সালে একবার ঢাকার গোরানে এরকম ছাদে একটা গরুর খামার ছিল, একজন ছাদে, তারপরে 10-12টা ফ্রিজিয়ান জাতের গরু ছিল। আমি তখন বাংলাদেশ টেলিভিশনে মাটির মানুষ করি, ছাদের উপরে গরুর খামার ছিল। আছে, হয়তো খুঁজলে আরো পাওয়া যাবে, বাট তারপরে বিষয়টা খুব অভিনব, তাই না? সত্যি এক অভিনব উদ্যোগ। দর্শক, নিয়ে আসছিলাম ছাদ কৃষিতে আপনাদেরকে গরুর খামার দেখানোর জন্য, কিন্তু এখানে এসে প্রকাণ্ড রকম তরি তরকারি, যেমন লাউয়ের মাচা ঝুলছে, এবং এটা থেকে যে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও করছে তার নজিরও আসে পাওয়া গেল। আসলে লক্ষ্য করুন, ওই যে পাশের এই যে নতুন বাড়িটি, সেখানে ওই যে উপরে লাউর মাচা দেখতে পাচ্ছি আমরা নেটের উপরে। পাশের বাড়িটি শিমের ক্ষেত করেছে, তারপরে কাজি পেয়ারার বাগান দেখা যাচ্ছে। এইভাবে এখান থেকে যে গরুর গোবরটা তাদের জন্য কখনোই আর আবর্জনা না, আশপাশের প্রতিবেশীরা নিয়ে যায়, গোবরগুলো নিয়ে যায়। এতে করে তাকেও কোথাও এটা স্টোরেজ করার দরকার হয় না, এতে করে গন্ধ ছড়ায়, অন্যদিকে মানুষের উপকার হয়। এইভাবে আস্তে আস্তে মানে গোবরটাকে সহজে পাচ্ছে বিধায় আশপাশের বাড়িগুলোতে ছাদ কৃষি সম্প্রসারিত হচ্ছে।
ছাদের এই অংশটা থেকে আমি আপনাদেরকে যদি নিয়ে আসি, তাহলে এখানটাই তার গরুর মূল খামারটি। এখানে প্রায় 11-12টি উন্নত জাতের গরু বাছুর আছে। প্রতিবেশীরাই এই খামারে মুগ্ধ গ্রাহক। তাদের কাছে এই খামারটির গুরুত্বই আলাদা। যেটা আমরা চিন্তা করতে পারি না, যেটা আশা করতে পারি না, এই চাঁদগাঁও শহর বুকে যেখানে এক টুকরা জায়গা, যেখানে অমূল্য সম্পদ, সেখানে এত বিশাল একটা এই গরুর খামার এখানে দেখে আমি খুব উল্লসিত, পুলকিত। বাবা গোলাম রাব্বানীর মৃত্যুর পর খামারটির তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে মাহবুব রাব্বানীর উপর। তিনিও তার বাবার পথ অনুসরণ করে ছাদের এই খামারটি থেকে যাতে এলাকাবাসী উপকৃত হয় সে কাজই করে চলেছেন। আমার আব্বু মানে খুব ছোট থেকে গরু পালার ইচ্ছা ছিল, তখন এই বিল্ডিং ছিল না। আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে সব ঘোরাফেরা করতাম। এখানে মানে বড়ে গাছ ছিল, তারপরে 3-4টা সিন্ধি গরু ছিল। তখনকার আমলে আমার বয়স মানে তখন 5 থেকে 7 বছর, আমার এখন খেয়াল আছে। ওই অবস্থাতে আমার আব্বা একটা সিন্ধি গরু কিনেছে, ওটা দুধ দিত আপনার 16 লিটার সেই সময়। হ্যাঁ, সে সময়। তখন ওইটা কিনছি 20,000 টাকা দিয়ে তখনকার। এখন 20,000 টাকা দিয়ে কি গরু কিনলো আমার দাদা ওনাকে মারার জন্য তৈরি। এখন পরবর্তীতে এই 20,000 টাকা দামের গরু, এটা কিরকম গরু, পুরা পাড়ার লোক সবগুলো আসে দেখার জন্য। তো আমার আব্বা বলছে যে এরকম দেখছি ওইরকমই দেখছি। আচ্ছা ঠিক আছে। এখন দাদা বসে বসে দুধ দোয়াইতো, দুধ দোয়াইতে হাত পা ব্যথা হয়ে যেত, কতক্ষণ দুধ শেষ হইতো না। এইভাবে পুকুর বাসা, বোনের বাসা সব জায়গায় দিয়ে সেরে লাস্টে মানে এই গরু যখন অসুস্থ হয়েছে, কোরবানি দিয়ে দেওয়ার নিয়ত করছে, তখন আমার আব্বা ছিল আমেরিকাতে। আমার আব্বা তবলিগে চলে গেছে আমেরিকাতে। তো এই গরু জবাই দিল কোরবানির সময়, দেখলেন সবাই কান্না করতেছে এটার জন্য। একটা বিরল ইয়ার কিন্তু। এরপর দেখি যে গরু, তখন যে দেখলাম এই গরু এখনো পর্যন্ত বন্ধ হয় না, কন্টিনিউ আজ পর্যন্ত আছে। এরপরে যখন বিল্ডিংটা হওয়ার পরে নিচে ওই পাশে আপনি গেলে দেখবেন একটা টিন শেড ঘর আছে, ওখানে গরু রাখতাম। তো আশেপাশে মানুষ কমপ্লেন দিল যে গরুর গন্ধ আসতেছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। তখন আমার আব্বা বললো যে ঠিক আছে, আমি কি করা যেতে পারে, গরু যখন কিনছি, গরু তো আর কিছু করতে পারবো না। তো এই নুরুল হককে দিয়ে বললো যে একটা গরু ট্রাই করবো গরু উঠানোর জন্য ছাদে। প্রথমে একটা বাচ্চা দিল, এরপরে বাচ্চার মাকে নিয়ে উঠলো। এখন 2টা গরু যখন উঠেছে, তখন আমার আব্বা বললো যে না, এটা কন্টিনিউ করো। আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখি যে আমাদের 48 গরু এখানে হয়ে গেছে। আর নিচে এক পাশে থাকতো ছাগল, ওই পাশে ওই ছাদে বিশাল, ওখানে সবগুলো পাটনা ছাগল ছিল। এই ছাগল মরতো, আবার মরতো। তো শীতের সিজন আসলে সব ছাগল আবার বিক্রি করে দিত, কারণ শীতের সিজনে সব ছাগল মারা যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য ওগুলো জবাই করে বিক্রি করতো, নাহলে মাদ্রাসায় মসজিদে যেখানে করতো টার্গেট করে দিয়ে দিত। গরুটার ব্যাপার হচ্ছে কি, উনি যখন এখানে থাকতো আমি দেখলাম ওনার একটা জিনিস, উনি মানে রাত 1টার সময় পর্যন্ত আসে নক করতো। যেদিন বাচ্চা দিবে সেদিন আর ওনার ঘুম নেই, উনি এখানে চলে আসতো, এত প্রিয় ছিল উনি। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা যেগুলো নিয়ে চিন্তা করতাম, আব্বা খামাখা আপনি এগুলো নিয়ে চিন্তা করেন, এগুলো তো গেছে আপনার ঠিক আছে না। যখন উনি প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ, তখন পর্যন্ত ওই যে উঠানোর মধ্যে আমরা গরু দেখাতাম ওনাকে, হুইল চেয়ার নিয়ে সামনে আসতো, তখন বাচ্চা গরু একটা নিতাম, ওইটা নিয়ে দৌড়াতে দেখতো। ওনার একটা খুব শখ, এটা জিনিসটা কন্টিনিউ করছে এবং উনি কন্টিনিউ করছে এবং মানুষকে দিয়ে খুব আনন্দ পেত। আর একটা জিনিস হচ্ছে কি, সবচেয়ে বড় বিষয় বলছে, আমার কবরওয়ালাকে তুমি আগে গরুর দুধ পৌঁছায় দাও, মানে যে জায়গায় আমার কবর হবে ওই কবরওয়ালার ওই জায়গার মোতোয়াল্লিকে আগে গরুর দুধ পৌঁছায় দিয়ে তারপর মানুষের কাছে গরুর দুধ বিক্রি করবা। এটা কন্টিনিউ করতো, মানে তার মানে এটা বলতে কন্টিনিউ জারি রাখো। তো আলহামদুলিল্লাহ এতটুকু দুধ বেহেশতের একটা কন্টিনিউ করে রাখছে আল্লাহ তাআলা। একটা মানুষের চিন্তা যেরকম মেয়ের ডেলিভারির সময় মা পেরেশান হয়ে যায়, এখন দেখি যে গরুর ডেলিভারির সময় উনি পেরেশান হয়ে যায়। বুঝছেন, এই ডাক্তার ফরহাদকে নিয়ে আসো, এই কোতোয়ালি থেকে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়ে আসো, এই অবস্থা। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, আমার প্রতিবেশীরা 100% পিওর দুধ নিচ্ছে, এটা সবচেয়ে বড় মজার বিষয়। আর বিদেশ থেকে যখন মসজিদে জামাত আসে, বিদেশি জামাত আসে, ফরেনাররা আসে, ওদেরকে ফ্রিতে দুধ দিত, ওরা খুব আনন্দে খেত। আর এখন আমরা তো এটাই ট্র্যাডিশন করছি যে ঢাকা থেকে আমার চাচারা আসে, প্রত্যেককে যাওয়ার সময় দুধ দিয়ে দেওয়া, অন্য কিছু না দিলেও চলে। হ্যাঁ, এইভাবে আলহামদুলিল্লাহ এভরি মান্থ ইনকামও খুব ভালো আর সেবাও হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি,
আর কয়েকটা স্টাফও চললো আলহামদুলিল্লাহ। দেখা দেখি অন্য ছাদগুলো বাড়তেছে। এবং আমি এখন বর্তমানে শুনছি আপনারা যদি গোবর নিয়ে যায় সবাই। আরেকটা জিনিস চিন্তা করছি কি, এখন যেগুলো ডেভেলপাররা করতেছে তারা যাতে ইউনিটি ডেইরির জন্য ছাদের উপরে যেন করে দিতে পারে, এরকম প্রসেসটা যাতে করে দেয়, এই চিন্তা আমার মাথার ভিতরে আসছে। এই বাসার 15 বছরের ভাড়াটে সেলিনা আক্তার, তার স্বামী ডেইরি পোল্ট্রির খাদ্য ব্যবসায়ী। এই ছাদে যখন দুগ্ধ খামারটি গড়ার উদ্যোগ নেওয়া হয়, তখন এই ভাড়াটে পরিবারের সঙ্গে চুক্তি ছিল বাড়ি ভাড়ার বিনিময়ে গরুর খাবার হিসেবে ভুসি এবং অন্যান্য উপকরণ সরবরাহ। বছরের পর বছর সেই চুক্তিটি যেন বহাল রয়েছে। আমি একটা খুব মজার ঘটনা আপনাদের কাছে শুনেছি, আপনারা তো এখানে ভাড়া থাকছেন, তো ভাড়ার টাকাটা যে সেটা নাকি দিতে হয় না। না, দিতে হয় না, ওটা বিজনেস থেকে এসে যায় আমাদের। আচ্ছা, মানে হয় না। কোন সময় দেখেছেন গরু কি করে উঠায় উপরে নামায়? আমি দেখিনি কোনোদিন। চট আছে না, চট বিছিয়ে দেয়। আচ্ছা, সিঁড়িতে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর গরুরা কিন্তু অনেক ভয় পায়, সামনে দুইজন থাকে, পিছনে দুইজন থাকে, গরুরা দৌড়ে একদম ওই পারে চলে যায়। রীতিমতো সমন্বিত ছাদ কৃষির আয়োজন রয়েছে এখানে। দুধের খামারের পাশাপাশি আবাদ হচ্ছে বিভিন্ন সবজি ফসল। এই পাশটাতে এসে এখানেও এক চিলতে ছোট্ট বাগান আছে, যেখানে লাউয়ের মাচা, কলা, তারপর মিষ্টি আলু, ছোট একটা মুরগির খামার আছে, হাঁস পালা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ছাদ কৃষির মডেল বলা চলে যায়। সাততলার এই খামারে কখনো কোনো প্রয়োজনীয় গাভী ওঠানো বা নামানো কঠিন হলেও বছরের পর বছর এই কাজ সহ সবই করে আসছেন মূল কর্মী নুরুল হক। তার সঙ্গে এই গাভীর খামারের এক আবেগের সম্পর্ক। এমন একটি মানুষ পেয়েছিলেন বলেই হয়তো প্রয়াত গোলাম রাব্বানী এই খামারটি করতে সাহস করেছিলেন। কত লিটার দুধ পান এখন? এখন ডেলে 35 তিনটা। কতজন খরিদ্দার আছে এই 35 লিটার দুধ? খরিদ্দার তো স্যার আগে আমার অনেক আছিল, এখন তো খরিদ্দার গরু নয়, গরু বেশি হলো অনেক। ফরম মাঙ্গিয়ে রয়েছে, আগে তো 300 জন খরিদ্দার আছিল, এখন 50-60 জন। আপনি ওনার সাথে কত বছর যাবত? আজকাল ছোটবেলা তো আমি এতটা ব্যক্তি। আচ্ছা 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 আচ্ছা। তো উনি আপনার খুব প্রিয় একজন ছিল, আপনিও তার খুব প্রিয় একজন ছিলেন না? উনি এগুলি খুব ভালোবাসতেন না? এইখানে বসে দেখতে। আচ্ছা। আর গাছরি খামারি গরু, হাঁস, মুরগি, ছাগল, 50-60টা ছাগল আছিল, হাঁস আছিল। এগুলি খুব ভালোবাসতেন উনি না? খুব ভালোবাসত উনি। সবজি বেগম সাহেব বিরক্ত হইতেন না এগুলিতে? কোনদিন হইতো না। কত সময় আসি পালান লাগলে তো পাল্টা করে কই যাও, স্যার আপনি কিনলে আসবেন না, আপনি জানবো। আহা, আমি মরে গেলে তোমার সব ইয়ে নাই নাই আজকে করবো তখন বুঝতে হবে। তো এই যে গরু বাছুরগুলো, এগুলো সবই আপনার হাতেই বাছুরগুলো হয়েছে? আমার হাতে দিলে 2 বার আসতো আমার ছাগল খামার দেখতে না? বললে স্যার আপনি মিনিটের কিনলে আছি, তোমার ছাগল আছে, তোমার ছাগল মানুষ চলা আছে না, মানুষের চলা তুমি চলে বেশ কম, আমার চলে বেশ কম আছে, বেশি পেয়ার। কিছু কিছু মানুষ আছে আলাদা, মানে আলাদা না হইলে কি আর এরকম ছাদের উপরে এরকম একটা গরুর খামার করতে পারেনি। কতটা ভালোবাসাতে, কত ভালো লাগাতে, কারণ এখানে নিচে খামার করা যাবে না বলেই তো ছাদে উঠতে হয়েছে। তার মানে তার প্রেম কতটা গভীর ছিল এর প্রতি, না? প্রিয় দর্শক, ছাদে দুগ্ধ খামার অভিনব এক উদ্যোগ। তারপরেও দেশের কোথাও কোথাও এমন ব্যতিক্রমী আরো অনেক উদ্যোগ রয়েছে। সামগ্রিকভাবে আমাদের আবাদি জমি কমছে, তাগিদ আসছে ঊর্ধ্বমুখী কর্মতৎপরতা। এক্ষেত্রে ছাদে এই সমন্বিত কৃষি থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আগ্রহীরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারেন এমন একটি খামার। সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ছাদ থেকেই পারিবারিক পুষ্টি চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব।
চিত্রধারণ শেষে নিচতলায় মাহবুব রাব্বানির বাসায় কিছুক্ষণ বসলাম আমরা। তার ছেলে মোসায়েম রাব্বানি দারুণ এক শিল্পকর্ম করেছে আমাদের জন্য। কালকে একটা হঠাৎ করে আব্বু বললো, তো হঠাৎ করে আমি কি করবো, সারা রাত হাঁটতে গেছিলাম। বাহ 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 বাহ, চমৎকার। সেটি যেমন মুগ্ধ করলো আমাদেরকে, একইভাবে মনটা একটু খারাপ হলো যখন জানতে পেলাম এই ছেলেটি ভুগছে থ্যালাসিমিয়া নামক এক কঠিন ব্যাধিতে। প্রতিভাবান এই কিশোরের আরোগ্য কামনা করেই আমাদের এই প্রামাণ্য প্রতিবেদন প্রস্তুত করা হয়েছিল। গতকাল যখন এই প্রতিবেদনটি প্রচারের খবরটি জানানোর জন্য আমরা ফোন করি সে বাসায়, তখন জানতে পাই গত মঙ্গলবার মোসায়েব রাব্বানি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অকাল প্রয়াত এই কিশোরের আত্মার শান্তি কামনা করি। সমবেদনা জানাই শোকাহত পরিবারের সকল সদস্যকে।